সিলেট থেকে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিটিশ ভারতের সবচেয়ে প্রাচীন জেলায়। কিন্তু জানেন কি, এই শহরের ধুলোবালিতে মিশে আছে এক হারানো রাজবংশের করুণ ইতিহাস। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ যশোরে। আগের পর্বে দেখিয়েছি কিভাবে আমরা সিলেট থেকে যশোর এসেছি। দুপুরের খাবার শেষ করে আমরা চারজন বেরিয়ে পড়লাম যশোরের পথে। তবে ঘোরার আগে এই জেলা সম্পর্কে দু চারটি তথ্য না জানলেই নয়। যশোর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। 1971 সালের 6ই ডিসেম্বর এই জেলাটি প্রথম শত্রুমুক্ত হয়েছিল, আর তখন থেকেই এটি বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে স্বীকৃত। কিন্তু এর ইতিহাস আরও অনেক পুরনো। ব্রিটিশ ভারতের প্রথম জেলা ছিল এই যশোর, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1781 সালে। অনেকের মতে গৌড়রাজ্যের ধন ও যশ হরণের মাধ্যমে এ অঞ্চলে শ্রীবৃদ্ধি ঘটেছিল বলে এই এলাকার নামকরণ করা হয় যশোহর। লোকমুখে সেই নামই কালক্রমে হয়ে ওঠে যশোর। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবেও যশোর অনন্য। একে বলা হয় ফুলের রাজধানী, আবার খেজুরের গুড়ের জন্য এই জেলার খ্যাতি দেশ জুড়ে। ভৈরব ও কপোতাক্ষ নদীর তীরে গড়ে ওঠা এই জনপদ কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি। আর এমন এক সমৃদ্ধ জনপদ থেকেই শুরু করছি আমাদের মিশন 64-এর দ্বিতীয় সিজন। আমরা দুপুরে যশোর এসে পৌঁছানোর পরে প্রথমেই হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা সময়টাকে খুব কাজে লাগাতে চাচ্ছি, যে সন্ধ্যা হওয়ার আগে কিছু জিনিসও হলেও যদি দেখা যায়, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে, এখানে একটি জমিদার বাড়ি রয়েছে, চাচরা জমিদার বাড়ি। সেই চাচরা জমিদার বাড়িতে যাব। সেখান থেকে আমরা যাব, একটি ফ্লোটিং ব্রিজ রয়েছে। সেই ফ্লোটিং ব্রিজের যে জায়গাতে আছে ওইটা রাজগঞ্জ নামের জায়গাতে, সেই জায়গাতে আমরা যাব। তো চলুন আমাদের সাথে যশোর ভ্রমণ শুরু করা যাক। বলা যায় যে এই মুহূর্ত থেকেই আমাদের যশোরের আসল ভ্রমণ শুরু হবে। আমরা যশোরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখা শুরু করব। তো আমাদেরকে রাজগঞ্জ নিয়ে যাচ্ছেন এই ভাই। আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, মোহাম্মদ সুমন হোসেন। আচ্ছা, সুমন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। খুবই ভালো একজন মানুষ, উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তো দেখি আমরা সন্ধ্যার আগে ঠিক কতগুলো জিনিস দেখতে পারি। মূল রাস্তার ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শিব মন্দিরটি। প্রথম দেখাতেই বোঝা যায় এটি সাধারণ কোনো মন্দির নয়। মন্দিরটি প্রাচীন বাংলার চারচালা কুড়েগড়ের আদলে একটি আটচালা স্থাপনা। পুরো মন্দির পোড়ামাটির ফলকে অলঙ্কৃত। টেরাকোটা ব্যবহারের কারণে বাইরের দিকে দারুণ নান্দনিক। এটি নির্মাণে চুন, সুরকি এবং ইট ব্যবহার করা হয়েছে। মন্দিরের গায়ের শিলালিপি বলছে চাচরার রাজা মনোহর রায় 1696 সালে মন্দিরটি নির্মাণ করেন। একসময় এখানে ধুমধাম করে নিত্য পূজা হতো। এখনও স্থানীয়রা আসেন, পূজা দেন। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া শিবরাত্রি, দোল উৎসব, লোকনাথ বাবার পাদুকা উৎসবেও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে যোগ দেন। আগের সেই জৌলস হয়তো নেই, কিন্তু ইতিহাসের সাক্ষী হিসেবে এর গাম্ভীর্য আজও অটুট। বর্তমানে চাচরা শিব মন্দির বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। মন্দির তো দেখলেন, কিন্তু আসল চমক, কিংবা বলা ভালো আসল দীর্ঘশ্বাসটা লুকিয়ে আছে এর ঠিক পাশেই। এই যে জঙ্গল আর ভাঙা দেয়ালগুলো দেখছেন, এটাই এককালের প্রভাবশালী চাচরা জমিদার বাড়ি। বিশ্বাস করা কঠিন, তাই না? একসময় এখান থেকেই রাজারা শাসন করতেন বিশাল এলাকা, অথচ আজ এটি শুধুই আগাছা আর ইটের স্তূপ। চাচরা রাজবংশের ইতিহাস অনেক পুরনো। মুঘল সম্রাটদের আমলে এই বংশের রাজারা এই অঞ্চল শাসন করতেন। বলা হয় একসময় এই রাজবাড়ির সীমানা ছিল অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু কালের বিবর্তন আর সংরক্ষণের অভাবে এই রাজপ্রাসাদ আজ মাটির সাথে মিশে যাচ্ছে। ভেতরে ঢোকার তেমন কোনো উপায় নেই, চারপাশটা ঝোপঝাড়ে ঢাকা। দেয়াল ফুঁড়ে বের হয়েছে বিশাল সব গাছ। প্রকৃতির কাছে মানুষের তৈরি আভিজাত্য কিভাবে হার মানে, এই দৃশ্য যেন তারই প্রমাণ।
বর্তমানে এই জায়গাটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে। এখানে তাদের বেশ বড় একটি কার্যালয় রয়েছে। আমাদের হাতে সময় কম। সূর্য ডুবার আগেই পৌঁছাতে হবে মনিরামপুরে, দেখতে হবে ভাসমান সেতু। চাচড়ার ধ্বংসস্তূপ পেছনে ফেলে আমাদের টমটম এবার ছুটল শহর থেকে বেশ কিছুটা দূরে মনিরামপুরের রাজগঞ্জে। শহরের কোলাহল কমে গিয়ে দুপাশে এখন শুধুই সবুজ। যেদিকে চোখ যায় শুধু খেজুর গাছ ও তাল গাছ। সিলেটে কদাচিৎ তাল বা খেজুর গাছ দেখা যায়, কিন্তু এখানে এগুলো খুব সাধারণ, তাই আমাদের চোখে এগুলো আলাদাভাবে ধরা দিচ্ছে। যে কোনো স্থানে গেলে রিক্সা, ভ্যান বা হালের অটোরিকশা দিয়ে ভ্রমণ করা উচিত। এতে করে মানুষ এবং প্রকৃতি বেশ ভালোভাবে অবলোকন করা যায়। এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। প্রায় ঘণ্টাখানেকের জার্নি শেষে আমরা যখন রাজগঞ্জ বাজারে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার প্রস্তুতি নিচ্ছে। দূর থেকেই দেখা মিলল বিশাল এক জলাশয়ের, যার নাম ঝাপা বাওর। এই বাওরের বুকে ভেসে আছে একটি সেতু। দূর থেকে দেখে মনে হচ্ছে জলের ওপর কেউ লম্বা একটা ফিতা বিছিয়ে দিয়েছে। এই সেতুর বিশেষত্ব হলো এর কোনো পিলার বা খুঁটি নেই। পুরোটাই ভাসছে হাজার হাজার প্লাস্টিকের ড্রামের ওপর। এই মুহূর্তে রয়েছি যশোরের মনিরামপুর উপজেলায় রাজাগঞ্জ বাজারেরই একদমই কাছে। এটা হচ্ছে ফ্লোটিং ব্রিজ। এই ব্রিজটা এখানকার স্থানীয় জনসাধারণ একদমই তাদের প্রত্যেক দিনের প্রয়োজনের তাগিদে তারা এই ব্রিজটি তৈরি করেছিলেন, কিন্তু এই মুহূর্তে এই ব্রিজটি যশোরের অন্যতম একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে স্থান করে নিয়েছে। স্থানীয়রা তো বটেই, যশোরে যারাই আসেন, বাইরে থেকে যারা আসেন, তারা সবাই এই অবিশ্বাস্য এই ব্রিজটি দেখতে আসেন। এই ব্রিজটি আমি দেখাবো আপনাদেরকে, যে ব্রিজটি আসলে অনেকগুলো ড্রামের মধ্যে একটা ড্রাম আরেকটা ড্রামের সাথে কানেক্টেড করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। আর ব্রিজের আমরা যদি একটু দেখি, ব্রিজের ওই যে ড্রামের ঠিক উপরে এখানে হচ্ছে বিভিন্ন লোহার পাত দিয়ে দেওয়া হয়েছে। তার উপর দিয়ে মানুষ তো যাচ্ছেই, পাশাপাশি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের যানবাহনও চলাচল করছে। হালকা যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে তৈরি এই সেতুটি প্রায় 1000 ফুটেরও বেশি লম্বা। আগে এখানকার মানুষদের নৌকায় পার হতে হতো, আর এখন তারা অনায়াসেই এই দুলনি খেতে খেতে পারাপার হয়। সেতুটি ড্রামের ওপর ভাসছে, তাই হাঁটলে পায়ের নিচে জলের মুভমেন্ট টের পাওয়া যায়। অনেকটা নৌকায় হাঁটার মতো অনুভূতি। চারপাশটা খোলা, বাওরের শান্ত জল আর বিকেলের মিষ্টি বাতাস, সব মিলিয়ে দীর্ঘ জার্নির ক্লান্তিটা একদম ধুয়ে মুছে গেল। মোটরসাইকেল, ভ্যান সহ আরও যানবাহন অনায়াসে পার হচ্ছে এই সেতু দিয়ে, যা দেখে বেশ অবাকই হলাম। যশোর কখনো বেড়াতে এলে অবশ্যই আপনার উইশ লিস্টে এই জায়গাটি রাখতে হবে। এটি আমাদের দেশীয় স্থাপত্যেরই একটি উজ্জ্বল নিদর্শন বলা যায়, যে খুব সুন্দর ড্রামের মধ্য দিয়ে যে একটা ব্রিজ তৈরি করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি, খুবই অসাধারণ। যখনই এদিক দিয়ে কোনো গাড়ি যাচ্ছে অথবা মানুষজন হেঁটে যাচ্ছে, তখন ব্রিজটা দুলে উঠছে। আর এটি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এখানে আসতে আসতে শুনছিলাম যে কিছুদিন আগে নাকি কিছু ড্যামেজ হয়ে গিয়েছিল, মানে পানি উঠে যাচ্ছিল, পরে সেটাকে আবার রিপেয়ারিং করা হয়েছে। তো মানে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রথম সেতুর সাফল্যের পর প্রায় আধা কিলোমিটার দূরে এই বাওরেই আরেকটি ভাসমান সেতু তৈরি করা হয়েছে। আমিও মাসুক স্যার এবার চললাম সেই সেতু দেখতে। আমরা যে ফ্লোটিং ব্রিজ দিয়ে পার হলাম, পার হওয়ার পরে এই পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, একদমই কাদামাটিযুক্ত একটি রাস্তা। একটু আগে বৃষ্টি হয়েছে, আরও অবস্থা খারাপ। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আমরা আরেকটি ফ্লোটিং ব্রিজ পাবো। তো এখন সেটি দেখার জন্য যাচ্ছি। রাস্তা দেখুন, একদম রাস্তাটা খেয়াল করুন,
একদমই অজপাড়াগা একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে আসলে রাস্তাই নেই, পানিতে জল আর কাদায় ভরপুর। তো এখন একদমই শেষ বিকেল, একটু পরেই সন্ধ্যা নামবে। আমি আর মাসুক স্যার এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের সাথে আরও যে দুজন আছেন তারা এদিকে আসেননি। আমরা একটু বেশি অ্যাডভেঞ্চারাস, এই কারণে আমরা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি। গ্রামের রাস্তা দিয়ে, একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, টালি দেয়া বাড়িঘর। মাসুক স্যারের পাল্লায় পড়ে গ্রামের রাস্তা দিয়ে আরেকটা ব্রিজের খুঁজে যাচ্ছি। মানে আমরা একটা ব্রিজে হেঁটে চক্কর দিয়ে আমাদের মন ভরেনি, আরেকটা ব্রিজ আছে, সেটা আমাদেরকে কি করতে হবে, অবশ্যই উঠতে হবে। তো সেজন্য যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত পাই কিনা। দেখুন একদমই একটা গ্রামীণ, একদমই মানে অজপাড়াগা যাকে বলা যায়, তবে সুন্দর। গ্রামের মেঠো পথ ধরে অনেকটা হাঁটার পর অবশেষে দেখা মিলল আরেকটি ভাসমান সেতুর। প্রথম সেতুর তুলনায় এই সেতু বেশি শক্তপোক্ত ও সুন্দর মনে হলো, এবং এদিকে মানুষের চাপও কম। মানুষ তাদের প্রয়োজনের তাগিদে এই ব্রিজগুলো তৈরি করেছিল, কিন্তু এখন যেটা হচ্ছে যে এগুলো এই জায়গার পর্যটনকেও সমৃদ্ধ করেছে। আগে হয়তো কোনো মানুষ এখানে আসতো না, কিন্তু এখন যশোর শহর সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ব্রিজগুলো দেখার জন্য আসে। এর ফলে এখানে দেখলাম যে অসংখ্য পর্যটন স্পটে যেরকম বিভিন্ন দোকান থাকে, এরকম বিভিন্ন দোকান এখানে আছে। পাশাপাশি এই জায়গায় মানুষের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তো আমরাও মনে করুন সিলেট থেকে এসেছি, আমাদের যশোরে যখন আমরা লিস্ট করি তখন এই জায়গাটি আমাদের উইশ লিস্টে ছিল এবং আমরা সেটা দেখলাম, ওখানে একটা দেখে আসলাম। এইটার পরবর্তীতে তৈরি করা হয়েছে, ফলে যথেষ্ট স্টেবল। এই ব্রিজ পার হওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে দিতে হয়। তো আমি এখানে জিজ্ঞেস করলাম যে এখানে তো আমরা না হয় ট্যুরিস্ট হিসেবে এসেছি, কিন্তু বাইরে এই এলাকার মানুষজন যাদেরকে প্রতিদিন বেশ কয়েকবার এদিক দিয়ে যাতায়াত করতে হয়, তাদের ক্ষেত্রে কী করা হয়? তখন সে বললো যে এই ব্রিজটা তৈরি করতে বেশ কিছু পরিবারের অবদান, বেশ কিছু মানুষের অবদান রয়েছে। তো তাদের পরিবারের জন্য এই ব্রিজ দিয়ে যাতায়াত হচ্ছে একদমই ফ্রি, আর বাকি যারা গ্রামের মানুষজন যান সবাইকেই টাকা পে করতে হয়, প্রতিবার 10 টাকা করে পে করতে হয়। তো এখন যেটা হচ্ছে, যারা দিনে অনেকবার, তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, এটা আমাকে বলল। ভাসমান সেতুগুলোতে অনেকটা সময় কাটিয়ে কিছু দারুণ মেমোরি ফ্রেমে বন্দি করে আমরা ফিরতি পথ ধরলাম। ভ্যানে চড়ে এখন রাজগঞ্জ বাজারে যাচ্ছি, সেখান থেকে আবার আমরা দেখি কিসে আবার যশোর শহরে যাওয়া যায়। যশোর শহরে যাব। মনিরামপুর থেকে শহরে ফিরেই আমরা সোজা চলে এলাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্য, বাংলাদেশের সিনেমার সোনালী অতীতের এক সাক্ষী মনিহার সিনেমা হলে। 1983 সালে যখন এই হলটি চালু হয়, তখন এটি ছিল পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সিনেমা হল। একটা সময় ছিল যখন মানুষ শুধু সিনেমা দেখতে নয়, বরং এই মনিহার হলটি দেখতেই দূর দূরান্ত থেকে যশোরে আসত। এর বিশাল সব ঝাড়বাতি, ঘুরানো সিঁড়ি আর আধুনিক সাউন্ড সিস্টেম সব মিলিয়ে মনিহার ছিল আভিজাত্যের প্রতীক। যদিও মাল্টিপ্লেক্সের যুগে সেই জৌলস হয়তো কিছুটা কমেছে, কিন্তু মনিহার নামটা শুনলে আজও সিনেমা প্রেমীদের গায়ে কাটা দেয়। আমরা যখন গেছি তখন রাতের শেষ শো শুরু হয়ে গেছে, তাই আর ভেতরে ঢুকতে পারিনি। ক্রমাগত লসের কারণে সিনেমা হলটি হয়তো আর বেশি দিন চালু থাকবে না। গত সেপ্টেম্বর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে শীঘ্রই বন্ধ হয়ে যাবে হলটি, আর একই সাথে স্তব্ধ হয়ে যাবে বাংলাদেশি সিনেমার এক সোনালী অধ্যায়। মনিহার সিনেমা হল দেখার মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম দিনের জার্নি। তবে যশোর ভ্রমণ কিন্তু এখানেই শেষ নয়, আগামী পর্বে থাকছে আরও চমক। আজকের মতো যশোর থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।